বহু চড়াই উতরাই পেরিয়ে আপনাদের প্রিয় খবর ত্রিপুরা অষ্টম বর্ষ পেরিয়ে পদার্পণ করল নবম বর্ষে। বিগত 8টি বছর বহু বাধা বিপত্তিকে জয় করে আপনাদের আশীর্বাদ ও সহযোগিতাকে পাথেয় করে খবর ত্রিপুরা অতিক্রম করলো আরো একটি বছর। আগামী দিনেও আরো নতুনত্ব নিয়ে আপনাদের বিভিন্ন সমস্যা তুলে ধরতে খবর ত্রিপুরা বদ্ধপরিকর। আপনাদের পরামর্শ ও সহযোগিতাকে পাথেয় করে আমরা সামনের দিকে এগিয়ে চলতে চাই। তাই খবর ত্রিপুরা পরিবারের পক্ষ থেকে সকল বিজ্ঞাপনদাতা এবং দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ভালোবাসা। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বৃহস্পতিবার টিবিএসসির নিজস্ব ওয়েবসাইটের সূচনা করা হয়। সূচনা করেন মন্ত্রী রতনলাল নাথ। রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠার পর থেকে আধুনিক বিশ্বের সঙ্গে যুক্ত করার প্রচেষ্টা নেওয়া হয়। এই ক্ষেত্রে তথ্য প্রযুক্তি উন্নত না হলে বিশ্বের সঙ্গে যুক্ত থাকা সম্ভব নয়। তাই কেন্দ্রীয় অনুমোদন পাওয়ার পরেই IIIT এই রাজ্যে স্থাপন করা হয়েছে, যাতে করে রাজ্যের ছেলেমেয়েরা যাতে তথ্য প্রযুক্তি থেকে আরও উন্নত হতে পারে। নতুন সরকার নবম শ্রেণীতে শুরু করেছে আইটি বিষয়ের পাঠ্যক্রম। কিছুদিন টিআইটিতে এমটেকে ডাটা সায়েন্স খোলা হয়েছে। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন মানুষ ঘরে বসে অনেক কিছু করতে পারে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে। তাই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নেয় তাদের নিজস্ব ওয়েবসাইট করার। যদিও 2009 বেসরকারি স্তরে এটা যুক্ত ছিল, কিন্তু অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই নতুন ওয়েবসাইটের সূচনা। এতে শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক ও ছাত্রছাত্রীদের লাভ হবে, একাধিক সমস্যা দূর হবে। মধ্যশিক্ষা পর্ষদ এই ক্ষেত্রে বিশেষ কিছু সিদ্ধান্ত নিয়েছে। আগামী দিনে মার্কশিট অনলাইনে প্রদানের চিন্তাভাবনাও রয়েছে। প্রাথমিকভাবে এখন থেকে নবম শ্রেণীতে এনরোলমেন্টের ক্ষেত্রে স্কুলে বসে ছাত্রছাত্রীদের নাম নথিভুক্ত করতে পারবে। যাচাইয়ের পর তার কপি প্রিন্ট আউট করে নিতে পারবে ছাত্রছাত্রীরা। এটা ভালো উদ্যোগ। বৃহস্পতিবার গোর্খাবস্তি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কার্যালয়ে মধ্যশিক্ষা পর্ষদের নিজস্ব ওয়েবসাইটের সূচনা করে এই কথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এই শুভ উদ্যোগকে স্বাগত জানান তিনি। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করবে, তার জন্য সকলকে শুভেচ্ছা জানান তিনি। ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহা সহ অন্যান্যরা। এখানে যখন আমরা 2 বছর 2 বছর আগে যখন আমরা সরকার গঠন করি, আমরা আধুনিক বিশ্বের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালাই এবং আমরা বসেই তথ্য প্রযুক্তি যদি আমাদের স্ট্রেংথেন না, তাহলে আমরা বিশ্বের সাথে যুক্ত থাকতে পারবো। এই জন্য আমরা এসেই প্রথমে এই রাজ্যে দীর্ঘদিন আগে কেন্দ্রীয় সরকার থেকে স্বীকৃতি দেওয়ার পরেও IIIT কে আমরা এই রাজ্যে স্থাপন করেছি। আমাদের ছেলেমেয়েরা যেন তথ্য প্রযুক্তি ক্ষেত্রে আরো উন্নত করতে পারবে। এছাড়া আমরা সরকার আশা পেয়ে নবম শ্রেণীতে আমরা শুরু করে দিয়েছি আইটি সাবজেক্ট। আমরা যখন ভোকেশনাল কোর্সের মধ্যে একটা সাবজেক্ট রেখেছি আইটি, এবং এই কিছুদিন আগে টিআইটিতে আমরা ডাটা সায়েন্স একটা এমটেক ডাটা সায়েন্স আমরা দিয়ে করেছি। এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এটা একটা অত্যন্ত সর্বক্ষেত্রে মানুষ ঘরে বসেই জানো, আমরা ঘরে বসে ব্যাংকের থেকে টাকা উঠাতে পারি, আমরা ঘরে বসে অনেক কিছু করতে পারি। সেরকম মধ্যশিক্ষা পর্ষদ বর্তমান যিনি সভাপতি, ওনার নেতৃত্বে যারা রয়েছেন, এর মধ্যে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন আমাদের মধ্যশিক্ষা পর্ষদ নিজস্ব ভাবে একটা যেন ওয়েবসাইট থাকে। যদিও 2009 বেসরকারি স্তরে একটা ছিল যুক্ত, কিন্তু অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমরা একটা আজকে নতুন ওয়েবসাইট উদ্বোধন করতে যাচ্ছি। এতে কাল হবে শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক। কেননা আগে যখন ক্লাস 9-এ উঠে ছেলে মেয়ে, তখনই কিন্তু তার রেজিস্ট্রেশন করার কথা। এখন কি আজকে প্রধান শিক্ষক এসে মধ্যশিক্ষা পর্ষদ থেকে
নিয়ে যাবে ফর্ম, তার ফিল আপ করবে, তারপরে রেজিস্ট্রেশন হবে। এখন এবং এনরোলমেন্ট হয় 11 উঠে। তো এইবার মধ্যশিক্ষা পরিষদ সিদ্ধান্ত করেছে আমরা সবকিছুই ধীরে 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 অনলাইনে আপ টু মার্কশিট অনলাইনে করার জন্য ধীরে ধীরে এগিয়ে যাবে। প্রাথমিক পর্যায়ে 9-এ যাতে রেজিস্ট্রেশন করতে পারে এবং 11-এ যাতে এনরোলমেন্ট করতে পারে, সেটা এখন স্কুলের প্রধান শিক্ষক ওখানে স্কুলে বসে সে উনি অনলাইনে ছেলে মেয়েদের নাম রেজিস্ট্রেশন করবে এবং 11-এর ক্ষেত্রে সে একই এনরোলমেন্ট করবে। করার পর ভেরিফিকেশনের পর এটা অটোমেটিক্যালি চলে যাবে, ওরা প্রিন্ট আউট বের করে নিতে পারবে। অর্থাৎ ডাটা সেন্টারে রাজ্যের ত্রিপুরা এখানে ডাটা সেন্টার আমাদের সমস্ত কিছু রিজার্ভ থাকে, যে কোনো জায়গায় বসে এই ডাটা সেন্টার থেকে বিভিন্ন সুবিধা পেতে পারে। এটা একটা ভালো উদ্যোগ। যারা বর্তমান নেতৃত্বে রয়েছে মধ্যশিক্ষা পরিষদের, তাদের এই শুভ উদ্যোগকে আমি অভিনন্দন জানাচ্ছি রাজ্য সরকারের পক্ষ থেকে। এটা একটা অটোনমি বডি। আমরা এখানে মধ্যশিক্ষা পরিষদের ক্ষেত্রে আমরা কোনো রকম সরকার থেকে কোনো হস্তক্ষেপ করি না। অটোনমি বডি, অটোনমি তার নিজস্ব ভঙ্গিমায় ছন্দে চলে। যেমন আগামীকাল ক্লাস 12-এর রেজাল্ট আউট হবে এবং সেটা ওয়েবসাইটে সবাই পেয়ে যাবে। তো আমি এবং এর আগেও যে পরীক্ষাগুলো হয়েছে মধ্যশিক্ষা পরিষদ খুব সুন্দরভাবে, একটু ত্রুটি নেই। এবারে যে রেজাল্ট হয়েছে কোনো ত্রুটি ছিল না। আমি আশা করব ক্লাস 12-এর ক্ষেত্রেও সেরকম সুন্দরভাবে ট্রান্সপারেন্ট বজায় থাকবে এবং আগামী দিনে মধ্যশিক্ষা পরিষদ সমস্ত ক্ষেত্রে ডিজিটালাইজেশনের মাধ্যমে আসতে হবে। রাজ্য সরকারও সেই দিকে এগোচ্ছে এবং এর মধ্যে আপনারা জানেন রেশন কার্ড থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ডিজিটালাইজেশন হচ্ছে। এতে হয় কি, ট্রান্সপারেন্ট থাকে, স্বচ্ছতা থাকে। আমি এই ছোট্ট অনুষ্ঠান আরো বড় করে করত, কিন্তু আপনারা জানেন সারা বিশ্বে অতিমারি চলছে করোনা, সেই জন্য সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আজকে অনুষ্ঠান করেছে। এবং সত্যি আজকে একটা অনুষ্ঠান দেখলাম যেখানে বিলু 20 আমরা সরকারি অনুষ্ঠান আগে সিভিল সেক্রেটারি নির্দেশন যেটা করেছি তারা এটা মেনটেন করেছে। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার থেকে শুরু হলো ঝুলন পূর্ণিমা অর্থাৎ শ্রাবণী পূর্ণিমা উৎসব। ঝুলন পূর্ণিমা হল শ্রীকৃষ্ণের অনুগামীদের একটি গুরুত্বপূর্ণ উৎসব। অমাবস্যায় পরের একাদশী থেকে আরম্ভ করে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত চলে উৎসবের সমারোহ। এটি দোল পূর্ণিমার পরবর্তী বৈষ্ণবদের বড় উৎসব। দোলনা সাজানো, ভক্তিমূলক গান, নাচ সব মিলিয়ে রাধাকৃষ্ণের প্রেমলীলার এটি একটি বিশেষ উৎসব। ভারতের এই উৎসবে দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থীদের আগমন ঘটে। নবদ্বীপে ঝুলন উৎসব একটি বিশেষ আকর্ষণ। বৃন্দাবন, মথুরা আর ইস্কন মন্দিরে মহা সমারোহে পালিত হয় এই ঝুলন। এই উৎসব সাধারণত শ্রাবণ মাসেই হয়ে থাকে। ঝুলন পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমাও বলা হয়। বৃন্দাবনে রাধাকৃষ্ণর প্রেমলীলাকে কেন্দ্র করে দাপর যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। তিথি অনুযায়ী বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ঝুলন যাত্রা। তবে এই বছর করোনা ভাইরাসের জেরে কোথাও সেইভাবে ঝুলন যাত্রাকে পালন করা হচ্ছে না। শুধুমাত্র নিয়ম রক্ষার্থে ধর্মীয় রীতি মেনে পালন করা হচ্ছে ঝুলন যাত্রা। ধর্মীয় রীতি মেনে ছোট পরিসরে রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরেও পালিত হচ্ছে ঝুলন যাত্রা। রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরের ভক্তিকমল মহারাজ জানান, শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা বৃহস্পতিবার 6টা থেকে শুরু হয়েছে, রাত্রি 9টা পর্যন্ত চলবে। শুক্রবার থেকে 5টা থেকে শুরু হবে। প্রতি বছর বিশাল আকারে ঝুলন যাত্রা হয়ে থাকে, কিন্তু করোনার কারণে এই বছর তার নিয়ম রক্ষার্থে করা হচ্ছে। ঝুলন পূর্ণিমা পর্যন্ত অর্থাৎ আগামী 5 দিন ধরে চলবে ঝুলন যাত্রা। তবে লকডাউনের কারণে জগন্নাথ জিউ মন্দিরের মূল ফটকে তালা থাকবে, তাই যারা মন্দিরের ভিতরে রয়েছে তারাই এই ঝুলন যাত্রা পালন করবে। শুধু নিয়ম রক্ষার্থে সবকিছু করা হচ্ছে বলেও জানান তিনি। কটা থেকে শুরু হচ্ছে এবার? শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা এইবার ওই মহানযোগেতে 6টার থেকে শুরু হবে রাত্রি 9টা পর্যন্ত, আর আগামীকালের থেকে 5টার থেকে শুরু হবে। আজকে তিথি অনুসারে আজকে সে 6টা থেকে শুভলগ্ন আছে, শুভকর্ম, তখন থেকে শুরু হবে ঝুলন যাত্রা। তখন শ্রী বড় মন্দিরের বিগ্রহ এখানে কীর্তন করে আমাদের নিয়ম অনুসারে আমরা এখানে নিয়ে আসব। সে ঝুলন যাত্রা, রথযাত্রা এগুলো তো বিশাল আকারে এখানে হয়ে থাকে। এর দৈববশত
এই দেশের পরিস্থিতি অনুসারে আমরা যেরকম করে থাকি সে আয়োজন করেছিলাম, সেরকম ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু আমরা জানতাম যে 3 দিন লকডাউন থাকবে, দেখা যাচ্ছে এখন লকডাউন 4 দিন বাড়িয়ে দিছে, করার কিছু নাই, দুর্যোগ এইটা। তবে ভক্তরা দর্শন করার জন্য ব্যবস্থা করে দিয়েছিলাম, মানে 3 হাত দূরে থেকে থেকে দর্শনকারী চলে যাবে, বেরিয়ে যাবে। তো যাই হোক, এইটা আজকে তো শুরু হবে 5 দিন, পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, এই 5 দিন এই ঝুলন জাত উৎসব অনুষ্ঠিত হবে নিয়ম করে মঠে আমরাই করব। আর লকডাউনের জন্য আমাদের তালা বন্ধ থাকবে গেটের, এখন করার কিছু নাই। কিন্তু আমাদের নিয়ম অনুসারে আমরা পূজা করবো, ভোগ লাগবে, কীর্তন হবে, পাঠ হবে, বক্তৃতা হবে, সব কিছু আমরা ভিতরে করব। আমরা নিজেরা যারা তারাই করব, করে নিয়ম রক্ষা করব। নিয়ম রক্ষার্থে এ করা হচ্ছে। এই কেন ঝুলন, এটা চিরপ্রচলিত, চিরদিন চলে আসছে। এটা আমাদের জীবনের কাম্য বস্তু। তার ঝুলন যাত্রা, তার রথযাত্রা, জন্মাষ্টমী উৎসব আমরা করি কেন? ভগবানের ভক্তি লাভের জন্য, তার কৃপা লাভের জন্য, দেশে শান্তি, রাজ্যের কল্যাণ, রাজ্যবাসীর মঙ্গলের জন্য, জনসমাজের এই মঙ্গলের জন্য আমরা এই অনুষ্ঠান করি। তাতে আমাদের মঙ্গল, জনগণের মঙ্গল হয়। এই বিষয়ের অনুষ্ঠান, এই ঝুলন অনুষ্ঠান বিশ্বের কল্যাণের জন্য। ঝুলন যাত্রা, জন্মাষ্টমী, রাধাষ্টমী, অন্নকূট, গোবর্ধন পূজা, এটা চিরপ্রচলিত। এটা সে নিয়ম রক্ষার জন্য আমরা করছি। এবার এখন কোনো ভক্ত কী কারো দর্শন করবে, শত ব্যবস্থা হয়েছিল, সাজানো হয়ে গেছে। বিকালে 6টা থেকে শুরু হবে, বিগ্রহ আসবেন, কীর্তন হবে, পাঠ হবে, বক্তৃতা হবে, নৃত্য কীর্তন হবে। আমরা মানে ভিতরে করব, এই আমরা ব্যবস্থা। ভক্তরা কেউ ভিতরে প্রবেশ করতে? ভক্তরা তো লকডাউনে কী করে আসবে, গেটে তালা বন্ধ থাকবে। সরকার আইন আমরা মেনে চলি, সরকার আইন বিরুদ্ধে আমরা করবো না, যাতে দেশে শান্তি আসে। যদি সরকার আইন না মানি তো আরও ভাইরাস বেড়ে যাবে। যদি আমরা লকডাউন মানলে পরে আমাদের রাজ্যের সব শান্ত হিসাবে আস্তে আস্তে ভাইরাস কমে যাবে, করোনা কমে যাবে, আমরা শান্তিপূর্ণ জীবন লাভ করব। এই উপলক্ষ করে আমরা নিয়ম রক্ষা করতে এই ঝুলন যাত্রা করতেছি, আমরা নিজেরাই ভিতরে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মহকুমা প্রশাসনের উদ্যোগে সোনামুড়া বাজারের মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করে প্রশাসন। ঈদকে সামনে রেখে জনসাধারণের স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে সোনামুড়া বিভিন্ন স্থানে বিভিন্ন দোকানে, মূলত মুদি দোকানগুলো, এমনকি স্টেশনারি দোকানগুলিতে অভিযান চালায়। এই অভিযানে উদ্ধার করে বাংলাদেশ থেকে আসা অবৈধ টাইগার কোল্ড ড্রিঙ্কস, টমেটো কেচাপ, মেয়াদ উত্তীর্ণ বেসন, বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস আর নানা প্রকৃতির জিনিসপত্র যেগুলো মেয়াদ উত্তীর্ণ ছিল সেগুলো বাজেয়াপ্ত করে মহকুমা শাসক সুব্রত মজুমদার সহ প্রফেশনাল ডিসিএম মানস ভট্টাচার্য, প্রফেশনাল ডিসিএম অভেদ ডারলং। বাজেয়াপ্ত করা জিনিসগুলি বাজার মূল্য প্রায় ৭৫,০০০ টাকা। বাজেয়াপ্ত করা মেয়াদ উত্তীর্ণ জিনিসগুলো মহকুমা শাসক অফিসের পাশে প্রফেশনাল ডিসিএমের সামনে এই জিনিসগুলো ধ্বংস করা দেওয়া হয়। এই অভিযান সম্পর্কে মহকুমা শাসক সুব্রত মজুমদার বলতে গিয়ে বলেন, জনসাধারণের মধ্যে কিছু সচেতনতার অভাব রয়েছে। যতদিন না পর্যন্ত জনসাধারণ সচেতন না হয় ততদিন পর্যন্ত অবৈধ ব্যবসায়ীরা মেয়াদ উত্তীর্ণ জিনিসগুলো জনসাধারণের কাছে বিক্রি করবে। লকডাউন এক্সটেনশনের কথাটা বলবো। অ্যাকচুয়ালি আমাদের তো লকডাউন আবার 30 তারিখ থেকে আমাদের এক্সটেনশন করা হয়েছে 3 আগস্ট পর্যন্ত। 4 আগস্ট ভোর 5 ঘটিকা পর্যন্ত সেটা থাকবে। অ্যাকচুয়ালি আমরা আজকে একটা ইনফরমেশন পাই যে আমাদের সোনামুড়াতে বেশ কিছু দোকানে এক্সপায়ারি বা এক্সপায়ার গুডসগুলি বিক্রি হচ্ছে। সেই নিরিখে আমি আমার 2জন ডিসিএস প্রফেশনাল প্লাস আমাদের পুলিশ অথরিটি নিয়ে বিভিন্ন দোকানে দেখি। সেক্ষেত্রে কিছু সত্যতাও পাই আমরা। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা একটা ড্রিঙ্কস আসছে ইদানিং মার্কেটে, টাইগার বলে একটা সফট ড্রিঙ্কস, সেটার মধ্যে দেখা গেছে একটা পার্সেন্টেজ অ্যালকোহলও আছে। তো সেটা আমরা 100 বোতল সিজ করি এবং 20টা বোতল আমরা সিজ করি। সেটা মাজা বা ফ্রুটি যে ড্রিঙ্কসগুলি আমরা ইউজ করে থাকি এখন, এবং কোকাকোলা, তো সেগুলি তো আমরা দেখেছি অলরেডি এক্সপায়ারি হয়ে গেছে, সেগুলি ওরা ফ্রিজে রেখে দিয়েছে। তো সেগুলি নিশ্চয়ই কোনো না কোনো গ্রাহক সেটাও তো ডেটগুলি না দেখে সেগুলি কিনে নেবে এবং বাড়িতে গিয়ে বা দোকানে হোক সেটাকে পান করবে বা খেয়ে নেবে। তো সেক্ষেত্রে সেটার একটা পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হতে পারে। এবং আজকে দেখেছি আরও একটা ইন্টারেস্টিং বিষয়, 11 কেজি থেকে 11.5 কেজি বেসন
যেটা দিয়ে আমরা বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করি, যেমন ভাজা বা বিভিন্ন সামগ্রী তৈরি করি, সুস্বাদু খাবার, সেগুলি এক্সপায়ার হয়ে গেছে অলরেডি, প্যাকেট বেসন, তো সেটা 11.5 কেজি সিজ করা হয়। টমেটো ক্যাচাপ, যেটা আমরা বিভিন্ন ভাজা টাজা বিভিন্ন খাবারের সঙ্গে আমরা ইউজ করি, টমেটো ক্যাচাপ, সেটা 500 ml বা 250 ml বোতল, টোটাল আমি হিসাব করেছি প্রায় 5.5 লিটার, আমরা কেজিতে 5 কেজি সেটা সিজ করি। এবং কোকোনাট অয়েল বিভিন্ন যে কৌটাগুলিতে থাকে বা প্লাস্টিকের কন্টেনারেও থাকে, সেখানে এক্সপায়ারি হয়ে গেছে অলরেডি, টোটাল হিসাব করে দেখেছি 2 লিটার সেটা সিজ করা হয়, যার টোটাল বাজার মূল্য 75 থেকে 80,000 টাকা হবে। এবং সেখানে অত্যাশ্চর্য ব্যাপার যে এক্সপায়ারি মালগুলি কিন্তু দোকানে রয়ে গেছে, তারা নিশ্চয়ই কোনো না কোনো ভোক্তা বা ক্রেতা সেগুলি ক্রয় করছে। তো সেক্ষেত্রে আমাদের অনুরোধ থাকবে যে অ্যাটলিস্ট জিনিসটা কেনার ক্ষেত্রে সেটা ম্যানুফ্যাকচার ডেট এবং এক্সপায়ারি ডেট দেখা। তো সেটা তো আমাদের একজন দায়ী, আমরা একজন সুনাগরিক বা সুভোক্তা হিসাবে সেটা আমাদের কর্তব্য রয়েছে যে প্রত্যেকটা জিনিস কেনার ক্ষেত্রে অন্তত এক্সপায়ারি ডেট বা ম্যানুফ্যাকচার ডেট এবং তার বডি রেট যেটা রয়েছে, এমআরপি হতে পারে, ইনক্লুসিভ অল ট্যাক্সেস হতে পারে, সেটা দেখা এবং সেই নিরিখে আমাদের জিনিসটা ক্রয় করা। তো সেক্ষেত্রে মনে হয়েছে কিছু গ্যাপ আমাদের আছে। তো আমার অনুরোধ থাকবে এখানে যদি এই ধরনের কোনো ইনফরমেশান থাকে আমাদের, তো সেটা নিশ্চয়ই আমাদের নলেজে আনলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব। কারণ এই লকডাউন পিরিয়ডের মধ্যে যেহেতু মার্কেটের মধ্যে একটা স্বল্প সময়ের জন্য দোকানগুলি খোলা থাকছে, তো সেই নিরিখে দোকানদারের একটা প্রচেষ্টা থাকবে যে কোনোভাবে গ্রাহকের মধ্যে বিভিন্ন রকম যে দ্রব্যগুলি আছে, যেগুলি ত্রুটি রয়েছে, সেগুলি বিক্রি করার একটা প্রবণতা থাকতে পারে যারা অসাধু ব্যবসায়ী রয়েছে। সেটা সুনাগরিক হিসেবে, সুভোক্তা হিসেবে, দায়িত্ববান ভোক্তা হিসেবে আমার কর্তব্য থাকবে সেটা কেনার ক্ষেত্রে আমার দায়িত্ব রয়েছে সেটা দেখা, পাশাপাশি সেটা আমাদের প্রশাসনের নজরে আনা, সেটা আমরা নিশ্চয়ই আমাদের প্রশাসনিকভাবে যে ব্যবস্থা গ্রহণ সেটা আমরা নিশ্চয়ই করব। সেই দোকানদার এগেনস্টও হতে পারে, সেটা যেখান থেকে আসছে সেটাও হতে পারে। আর একটা বিষয় এখানে লক্ষণীয় যে লকডাউনের মধ্যে আমাদের কিছু কিছু এক্সামটেড আইটেম আছে, কিছু আছে আমাদের যেটা প্রহিবিটেড, যেটা আমরা খুলতে পারবো না এখন দোকানগুলি, যেমন সিমেন্টের দোকান, রডের দোকান হতে পারে, জুতার দোকান হতে পারে, সেগুলিও কোথাও কোথাও সকালবেলা খুলেছিল। তো পরবর্তীকালে আমরা আমাদের অফিসাররা গিয়ে, পুলিশও ছিলেন, সেগুলি গিয়ে আমরা পরবর্তীকালে পদক্ষেপ গ্রহণ করি এবং সেগুলি দোকানগুলি বন্ধ করার ব্যবস্থা করি। তো সেগুলি অ্যাকচুয়ালি সেগুলির ক্ষেত্রে আমাদের সেটা সদা একটু অ্যালার্ট থাকতে হবে, যেহেতু সামনে ঈদ রয়েছে। নিশ্চয়ই সেক্ষেত্রে যারা মুসলিম ধর্মাবলম্বী রয়েছে তাদের ক্ষেত্রে একটা অসুবিধা নিশ্চয়ই হচ্ছে, সেটা ওনাদের ঈদের বাজারের ক্ষেত্রে। তারপরে আমাদের নির্দিষ্ট টাইমে যে দোকানগুলি রয়েছে সেগুলি খোলা থাকছে, 1/3 হিসাবে গভর্নমেন্ট যেটা গাইডলাইন দিয়েছে সেটা খোলা থাকছে। সেক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটাও আমরা সজাগ রয়েছি, যাতে কোথাও কোনো ধরনের অসুবিধা অন্তত কোনো নাগরিকের মধ্যে না হয়। সেটা স্যাটারডেতে 1 অগাস্ট সেটা যাতে ভালোভাবে আমরা পালন করতে পারি সেটাও আমাদের দায়িত্ব রয়েছে। সেক্ষেত্রে এই বছর নিশ্চয়ই সারা বিশ্বে যেহেতু একটা অস্থির অবস্থা চলছে কোভিড-19-এর জন্য, সেক্ষেত্রে নিশ্চয়ই উৎসাহের ক্ষেত্রে আমাদের একটু ভাটা থাকতে পারে। তো সেটা আমাদের মানতে হবে, সেটা আমাদের মেনে নিতে হবে, কারণ আমাদের এই পরিস্থিতিতে সেটা অবশ্যই মানতে হবে। এর অন্য কোনো বিষয় চিন্তা করার এখানে কোনো অবকাশ নেই। তো সেটা আমার অনুরোধ থাকবে অ্যাটলিস্ট সোনামুড়াবাসী যারা রয়েছেন সেটাকে মাথায় রেখে আপনারা সেটাকে মেনে চলবেন এবং ধৈর্য রাখা, ধৈর্যের একটা পরীক্ষা আমাদের মধ্যে এসছে, ধৈর্যটা বজায় রেখে সামনের দিনগুলিকে আমাদের অতিক্রম করা, এই আমার আশা ব্যক্ত রাখছি আমি। এবং সবাই আবার সহযোগিতা করবেন, সব স্তরের জনগণ সহযোগিতা করবেন, বর্ডারে যারা রয়েছেন ওনারাও সহযোগিতা করবেন। সেখানে কোনো রকম দোষারোপের কোনো বিষয় নেই, সেটা আমাদের মানতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রশাসনের নির্দেশিকাকে উপেক্ষা করে তেলিয়ামুড়া বাজারগুলিতে ভিড় জমায় জনতা। রাজ্যে করোনা সংক্রমণের হার যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি সুস্থতার হারও সন্তোষজনক। এরপরেও সংক্রমণের ভয় থেকেই যাচ্ছে, তাই রাজ্যবাসীদের এই মারণ ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রাজ্য সরকার পুনরায় লকডাউন ঘোষণা করেছে। আর সরকারের নীতি নির্দেশিকাকে মান্যতা দেওয়ার প্রয়োজন নিজেদের বাঁচার তাগিদে। তবে লকডাউনের চতুর্থ দিনে অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই তেলিয়ামুড়া
শহরসহ তার আশপাশ এলাকাগুলিতে লকডাউনের কোনো ছাপ ছিল না। এই লকডাউন সময়কালে শহরের রাস্তাগুলিতে আমজনতার ঘোরাফেরা ছিল অবাধে, এও আবার পুলিশের সামনে দিয়ে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে এলাকার একাংশ মহল। বৃহস্পতিবার তেলিয়ামুড়ার মাছ মাংস বাজার সবজি বাজারে আমজনতা হুমড়ি খেয়ে ভিড় জমায় অতিমারি মারণ ভাইরাসের সংক্রমণ ভুলে গিয়ে। পুলিশ থাকলেও অনেকটা নীরব দর্শকের ভূমিকায়। এছাড়াও শহরের বিভিন্ন রাস্তাগুলিতে রিক্সা, মোটরবাইক, টমটম এই রিক্সাগুলি যাত্রী নিয়ে অবাধে চলাফেরা করতে দেখা যায়। পরে সাংবাদিকদের ক্যামেরা সামনে পড়তেই পুলিশ কর্মীরা রাস্তায় নামে। এক সময় প্রত্যক্ষ করা যায় পুলিশ প্রতিটি যাত্রীবাহী রিক্সা, টমটম, ই রিক্সা, মোটরবাইক আরোহীদের বাড়িমুখী করে দিতে। মানুষ সচেতন, কিন্তু প্রয়োজনে অনেকে বের হচ্ছে, যেমন ওষুধপত্র বা বাড়ির খাওয়ার ইসেনশিয়াল জিনিসগুলির জন্য বের হচ্ছে। কিন্তু তাদের প্রতি আমি আরও অনুরোধ রাখবো যাতে আবশ্যিক জিনিসগুলির ক্ষেত্রেই যাতে বের হয়, বা দিনে একবার বের হলে আর যাতে ঘর থেকে বের না, সেটাই আমি তাদের প্রতি। আচ্ছা স্যার, একটা জিনিস আজকে আরেকটা জিনিস অস্বীকার করা যায় না, প্রত্যেকেই একটা না একটা বলছে আমি প্রয়োজন জিনিস নিতে আছি। এগুলি ভেরিফাই করা অ্যাকচুয়ালি খুব টাফ। প্রত্যেকেই বলছে আমি ফল নিতে আছি বা আমি এই মুদির দোকান জিনিস নিতে এসেছি। প্রত্যেকে একটা না একটা বাহানা বলে, কিন্তু সবগুলি ভেরিফাই করা আমাদের পক্ষে কিছু কষ্ট। স্যার দেখা যাচ্ছে যে অনেক বাইক এবং দোকানপাট ও স্যার অনেকগুলো খোলা রয়েছে, এই বিষয়টা স্যার আপনি কীভাবে দেখছেন? এই দোকানপাট তো যেগুলি গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী খোলা থাকার কথা সেগুলি খোলা থাকে, এবং 1/3 যে দোকান খোলা থাকার কথা সেগুলি এই বাজার কমিটি সিদ্ধান্ত করবে, কোন কোন দোকান তারা খোলা রাখবে, কোন কোন দোকান বন্ধ রাখবে। স্যার অনেকের মুখে স্যার মাস্ক থাকে না, থুতুনির উপর মাস্কটা নিয়ে রাখে, অনেকে বা পকেটে রাখে মাস্কটা, এই বিষয়টা স্যার? মাস্ক যদি মুখে না পড়ে তাহলে সেটা অবশ্যই দণ্ডনীয় অপরাধ। এগুলি যদি আমাদের সামনে ধরা পড়ে আমরা অবশ্যই তাদের আইন অনুযায়ী অ্যাকশন করব। থ্যাংক ইউ স্যার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাইকের দাবিতে গৃহবধূকে প্রাণে মারার চেষ্টা, ঘটনা বিশালগড় থানাধীন হাফাজিয়া গ্রামে। বাইকের দাবিতে গৃহবধূকে প্রাণে মারার চেষ্টা, ঘটনা হাফাজিয়া মোড়ায়। বৃহস্পতিবার সকালে বিশালগড় থানাধীন চরিলাম ব্লকের উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের হাফাজিয়া মোড়া গ্রামে এক গৃহবধূকে প্রাণে মারার চেষ্টা করে এমনই অভিযোগ এনে বৃহস্পতিবার বিশালগড় মহিলা থানায় মামলা করেন। ঘটনার বিবরণে জানা যায়, হাফাজিয়া মোড়া এলাকার দিদার হোসেন পিতা কাশেম মিয়া বিয়ে করেন সোনামুড়া মহকুমার রাঙ্গামাটিয়া এলাকার সাকিব মিয়ার মেয়ে রুবি বেগমকে। সামাজিকভাবে রুবি এবং দিদারের বিয়ে হয়। রুবি বেগমের একটি ছেলে সন্তানের জন্ম হয়। সংসারের চলে রুবির উপর অকথ্য অত্যাচার। বিয়ের পর থেকেই দিদার বাইক কিনে দেওয়ার জন্য শ্বশুরবাড়িতে চাপ দেয়। বেশ কয়েকবার এই গ্রাম্য সালিশি সভায় মীমাংসা করা হয়েছিল। প্রায় সময় রুবিকে মারধর করত বলে অভিযোগ করেন বাপের বাড়ির লোকজন। বৃহস্পতিবার সকালে রুবিকে প্রচণ্ডভাবে মারধর করে শ্বশুরবাড়ির লোকজন, শ্বশুর, শাশুড়ি, ননদ মিলে রুবিকে মারধর করে বলে বিশালগড় মহিলা থানায় মামলা করা হয়। সকালে রুবিকে যখন মারধর করে সেই খবর যায় রুবির বাপের বাড়িতে। ছুটে আসেন রুবির ছোট ভাই ফারুক ইসলাম, তাকেও মারধর করে বলে অভিযোগ করেন। বৃহস্পতিবার সকালে রুবি বেগমকে তার স্বামী, দিদার, ননদ, শাশুড়ি মিলে মারধর করে বলে অভিযোগ এনে বিশালগড় থানায় মামলা করেন। রুবিকে মারধর করার খবর শুনে এলাকার প্রতিবেশীরা ছুটে গিয়ে রুবি বেগমকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে জীবিতে পাঠিয়ে দেয়। রুবির মুখ, গলায় প্রচণ্ড আঘাত রয়েছে। আজ দুপুরে রুবির পরিবারের পক্ষ থেকে বিশালগড় থানায় মামলা করা হয়। সংবাদ লেখা পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করেনি বিশালগড় থানা পুলিশ। এই ঘটনায় এলাকায় ছিচি রব ওঠে। এলাকাবাসীর অভিযোগ, সুষ্ঠু তদন্তক্রমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। স্বামী, শ্বশুর শাশুড়ি তারা রাত্রে ঝগড়া হয়েছে, শ্বশুর শাশুড়ি করে যুক্ত, তারা সকাল সকাল ননদের ঘরে হইবে, ননদের হসপিটালে এসেছে, স্বামী এক রুমে, আমার মেয়ে এক রুমে শুয়ে রয়েছে। তার ছেলেরা ডাক দিয়ে মেয়ে লই আয় বলছে, আমার মেয়েরা ডাক দিছে না, ননদের ঘরে হইবে, মেয়েটারা তো ডাক দিত ঘুমানোর বেলা, ডাক দিছে ডাক না দিয়া লয়ে গেছে। যাবে সকালে ঘুম থেকে উঠে কয় আমার নন্দের নাম নিঙ্কু, কয় নিঙ্কু তো গরদিন আয়, কয় হসপিটাল নিছে। তখন হসপিটাল যে নিচ্ছে আমার ডাক দিলে না, তোর ডাক দিব কি তাই এই কথা কইয়ে মেয়েরা খাবে। কে কে যুক্ত আছে এই ঘটনার লগে? ননদ, তারা ননদ আছে, বুঝে ফোন করে সবসময় এমন করে। আবার শুধু ননদ
বাড়িতে আসলো যেটা ধরো বাচ্চা হইব আজকে প্রায় মাসের মতনই তারা বাড়ি এটা সব এমন কথা। তো এই নন্দার করে ডেলিভারি হতো তাই কইছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। লকডাউন চলাকালীন সময়ে সিপাহীজলা জেলার সদর দপ্তর বিশ্রামগঞ্জ হাট ছিল লোকে লোকান্ন। বিশ্রামগঞ্জ সাপ্তাহিক হাট ছিল লকডাউনের বাইরে। রাজ্য সরকার আবারও 30শে জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছিলেন, কিন্তু সিপাহীজলা জেলার সদর দপ্তর বিশ্রামগঞ্জ হাট ছিল আজ লোকে লোকারণ্য। সকাল থেকেই জাতি উপজাতি সকল অংশের মানুষ বাজারে ভিড় জমায়। রাজ্য সরকার যে লকডাউন ঘোষণা করেছেন তা কোনো অবস্থাতেই মানেননি আজ বিশ্রামগঞ্জ বাজারে। অনেকে আবার আগামী 1 আগস্ট ঈদকে সামনে রেখে মুসলিম ধর্মাবলম্বীরা বাজারে জড়ো হন। সে উপলক্ষে মুদির দোকান থেকে শুরু করে কাপড়ের দোকানে ভিড় লক্ষ্য করা গেল। বিশ্রামগঞ্জ বাজার কমিটির সভাপতি বাবুল সাহা বলেন, আমরা গতকাল সন্ধ্যায় রাজ্য সরকার যে লকডাউন বাড়িয়েছে তা আমরা শুনেছি। রাজ্য সরকারের স্বাগতম জানাই। প্রথমে মুসলিম ধর্মাবলম্বীদের ঈদ উপলক্ষে আজ বিশ্রামগঞ্জ বাজারকে দুপুর 12টা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে সবজির দোকান, মুদির মালের দোকান, মাছ মাংস এবং পানের দোকান। কিন্তু আজ বিশ্রামগঞ্জ বাজারে দেখা গেল যেমন লকডাউন মুক্ত গোটা বাজারে হাজার হাজার মানুষ বাজার করছে। তবে বাজার কমিটির সভাপতি বাবুল সাহা, বাজার কমিটির সম্পাদক রামমানিক দেবনাথ সহ বাজার কমিটির সদস্যরা সারা বাজারে ঘুরে দেখেন। মুসলিম ধর্মাবলম্বীদের ঈদ উপলক্ষে আজ বিশ্রামগঞ্জ বাজারে অনেক মুসলিম ধর্মাবলম্বী ভাইদের দেখা গেল ঈদের বাজার করতে। প্রমোদনগর থেকে আসা মুসলিম ধর্মাবলম্বী ভাই সাক্ষাতে বলেন, ঈদ উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজারে আসলাম। তবে বিশ্রামগঞ্জ সবজি বাজারে অনেকের মুখে মাস্ক ছিল না। রাজ্য সরকার যে জায়গায় বারবার বলছেন সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করে চলার জন্য, কিন্তু বিশ্রামগঞ্জ বাজারে দেখা গেল অন্য দৃশ্য। এই বিশ্রামগঞ্জ বাজারের দৃশ্য দেখে অনেকে প্রশ্ন করতে থাকেন, মনে হয় লোকজন মুক্ত। বিশ্রামগঞ্জ বাজারের দুই পাশে অটো গাড়ি সহ প্রচুর গাড়ির সমাগম দেখা যায়, কিন্তু পুলিশকে দেখা যায়নি বিশ্রামগঞ্জ বাজারে। দ্বিতীয়বারের মতো আজকে লকডাউন ঘোষণা করেছেন 4 আগস্ট পর্যন্ত। বিশ্রামগঞ্জ বাজারে দেখলাম বিকল্প, এ বিষয়ে সে কী বলবেন? আমি বাবুল শাহ, বিশ্রামগঞ্জ বাজার কমিটির প্রেসিডেন্ট। আমার পাশে আছে বাজার সেক্রেটারি রামমানিক দেবনাথ এবং আমার সহকর্মীরা সাথে আছে। সেই লক্ষ্যে আমরা একটু মার্কেটে বেরিয়েছি। গতকালকে যখন আমরা সন্ধ্যার সময় নিউজ পেলাম, মোবাইলের মাধ্যমে প্রথম আমরা পেয়েছি যে আবার 5 দিনের জন্য লকডাউন জারি করব। তো আমরা ত্রিপুরার যে সার্বিক পরিস্থিতি চিন্তা করে আমাদের রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে আমরা স্বাগত জানাই প্রথমে। কিন্তু আমরা আজকে বিশ্রামগঞ্জ বাজারে যেহেতু আগামী শনিবার দিনকে একটি ধর্মীয় একটা অনুষ্ঠান আছে ঈদ, তাদের দিকে চিন্তা করে এবং আমরা যারা কৃষক শ্রেণীর মানুষ যারা বিভিন্ন প্রান্ত থেকে আসে তাদের কথা চিন্তা করে যারা কৃষিকাজে যুক্ত এই হাট বাজারটাকে তারা একটু ফলো করে এই বাজারে আসতে পারে এই সবজিগুলো বিক্রি হবে। সেই দিকে লক্ষ্য করে আমরা আজকে কিছু দোকানকে ছাড় দিয়ে, বিশেষ করে মুদিখানা এবং কাঁচা সবজি এবং মাছ মাংস এবং পান জাতীয় যে এগুলো একটা 12 অবধি সময় দিয়েছি যে যারা এগুলো ক্রয় করতে পারে সাধারণ মানুষ সহ এবং যারা আমার ধর্মীয় যারা আমাদের ভাইয়েরা আছে তাদের অনুষ্ঠান যারা করতে পারে, এখানে মার্কেটটা নির্ভর করে দিচ্ছে আমাদের এখান থেকে যাদের ক্রয় করতে পারে, তার জন্য আমরা চেষ্টা করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। লকডাউন চলাকালীন সময়ে বিশ্রামগঞ্জ বাজারের ন্যায় মেলাগড় বাজারেও একই চিত্র পরিলক্ষিত হয়। লকডাউন মানছে না, মেলাঘর বাজারে আজ এমনই ছবি ধরা পড়ল। জানা যায় মেলাঘর মধ্যবাজার থেকে মোটর স্ট্যান্ড পর্যন্ত সবগুলি দোকানে সকাল থেকে দুপুর পর্যন্ত লোক সমাগম ছিল উল্লেখযোগ্যভাবে। যেমন বোঝাই যাচ্ছিল না যে লকডাউন চলছে। সারা দেশের সাথে ত্রিপুরায় এমনকি সিপাহীজলা জেলার বেশিরভাগ জায়গাতে করোনার আক্রান্ত অনেক। জেলাশাসক থেকে শুরু করে পুলিশ সুপার, এমনকি জেলা সভাধিপতি সহ উচ্চ পর্যায়ের আরও অফিসিয়াল থেকে শুরু করে সাধারণ মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সারা রাজ্যে আজ থেকে 4 আগস্ট পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছেন। তারপরেও সাধারণ মানুষ অসচেতনতার কারণে অহেতুক ভিড় করছে মেলাঘর বাজার সহ আশপাশের বিভিন্ন বাজারগুলিতে। এমনিতে মেলাঘর বেশ কয়েকটি ওয়ার্ডে চলছে কন্টেনমেন্ট জোন। তার মধ্যে এই জনসমাগম বাজারে আক্রান্ত ব্যাপকতা নিয়ে চিন্তিত সচেতন মহল। কোভিড-19-এর উদ্বেগজনক পরিস্থিতির উপর আমরা প্রতি সপ্তাহে আমরা একটা পর্যালোচনা বৈঠক বসি। এই পর্যালোচনা বৈঠকে ব্যবসায়ী এবং আমাদের পৌরসভা আমরা মিলে আলোচনায় অংশগ্রহণ করে আমরা লোকালি আমরা সেই সিদ্ধান্ত আমরা
নিয়ে আমরা বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন সমস্ত দোকানপাট বাজারে বন্ধ থাকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ঈদ উল জুহাকে কেন্দ্র করে বক্সনগর বাজারে বিভিন্ন খাদ্য সামগ্রী ক্রয় করতে দেখা গেল ক্রেতাদের। জিলহজ মাসের 10ম তারিখে মুসলিমদের ঈদ উল আজহা উৎসব পালন করা হয়। মুসলিমদের এক বছরে 2টি উৎসব, ঈদ উল ফিতর যেমন 1, রমজান ঈদ 2। কুরবানি ঈদ সবচেয়ে বড়। ঈদুল কুরবানি ঈদ প্রকৃতপক্ষে হযরত ইব্রাহিমের স্মৃতিবাহক। ইব্রাহিম তার সবচেয়ে প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করার জন্য প্রস্তুত হলে আল্লাহ তাকে তা করতে বাধা দেন এবং পুত্রের পরিবর্তে পশু কোরবানির নির্দেশ দেন। মুসলিমরা এই ঈদ উল ফিতরটিকে প্রত্যেক বছরই পালন করে যাচ্ছে, কিন্তু এবছর মহামারী করোনার কারণে তা একটা সুবিধা নয়। দোকানদারদেরও তেমনটা বেচাকেনার সুবিধা নয়। এই মহামারীর করোনা রুখতে সরকার যা নির্দেশ দিয়েছে, নির্দেশ মেনে দোকান থেকে ঈদের উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে নিতে দেখা গেল, যেমন সেমাই, কিশমিশ, দুধ ইত্যাদি কেনাকাটা করছে। কিন্তু এটাই দুঃখের বিষয়, কাপড় দোকানদারদের মহামারী করোনার কারণে দোকান বন্ধের কারণে এই ঈদে কাপড় বেচতে পারছে না তারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। লকডাউন চলাকালীন সময়ে রাজধানীতে জনতার ভিড় লক্ষ্য করা গেছে। করোনা মোকাবিলায় রাজ্য সরকার সমগ্র রাজ্যে 27 জুলাই ভোর 5টা থেকে 30 জুলাই ভোর 5টা পর্যন্ত 3 দিনের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করে। 3 দিনের লকডাউনের শেষ দিনে লকডাউনের সময়সীমা বৃদ্ধির ঘোষণা করা হয়। 4 আগস্ট ভোর 5টা পর্যন্ত লকডাউনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু 3 দিনের লকডাউনের পর চতুর্থ দিনে রাজধানীর বিভিন্ন বাজারগুলিতে ক্রেতাদের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়। বাজারগুলিতে আছড়ে পড়ে জনঢল। ক্রেতা বিক্রেতা উভয়ের ভিড়ের ফলে বাজারে সামাজিক দূরত্ব বজায় থাকেনি। বাজারগুলিতে ক্রেতা বিক্রেতাদের এতটাই ভিড় বেশি ছিল যে কেউ দেখলে মনে হবে লকডাউন নয়, স্বাভাবিক পরিস্থিতিতে বাজার চলছে। বাজারে আসা ক্রেতাদের বক্তব্য, সকলে পেটের তাগিদে বাজারে এসেছে, তবে সকলের বোঝা প্রয়োজন বর্তমান পরিস্থিতি, সামাজিক দূরত্ব বজায় রাখা আবশ্যক। তবে এই দিন বাজারগুলির নিয়ন্ত্রণে প্রশাসনের তেমন কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি। অভিজ্ঞ মহলের মতে বাজারগুলির প্রতি প্রশাসনের নজরদারির প্রয়োজন আবশ্যক। পুলিশ প্রশাসনের কেউ নেই, নজরে তো পড়লো না, নজরে তো কারোর কোনো ভেরিফিকেশন দেখলাম না। কিরকম অবস্থা দেখতেছেন বাজারে? বাজারে তো মানুষ তো তার পেটের তাগিদে আসতেই, কিন্তু তার মেনটেন করাটা তো জনগণের উচিত। সেরকম মেনটেন হচ্ছে কি বাজারে? এটা তো হচ্ছে না, এটা তো গভর্নমেন্ট তো ইচ্ছা করলেই পারবে না, জনগণেরও সহযোগিতা লাগে, ঠিক আছে না? মানে আজকে হঠাৎ করে 3 দিন লকডাউন পর, যেহেতু গতকালকেই সরকার সিদ্ধান্ত দিয়ে দিয়েছে আরও 4 দিন লকডাউন থাকবে, মানুষকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছে সরকার পক্ষ থেকে। আর বিভিন্ন বাজারগুলো থেকে দেখা যাচ্ছে কিন্তু সাইকেল রিক্সা করে সবজি মহল্লায় মহল্লায় পৌঁছে দেওয়া হচ্ছে। তারপর বাজার ভিড়টা টানিয়ে আপনার মতো মহল্লা কিন্তু সব মহল্লায় যাচ্ছে না, এটা কিন্তু আমি মানতে পারছি না, কারণ আমি দেখছি না সব মহল্লায়। মনে হয় না মহল্লায় যদি থাকতো, হাতের কাছে যদি পেত মানুষ, তাহলে কি আর বাজারে মানুষে এরকম গ্যাদারিং করতো না? প্রশ্ন নেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 1 আগস্ট ঈদ উল জুহা, এই উপলক্ষে রাজধানীর সংলগ্ন বর্ডার গোলচক্কর এলাকায় দেখা গেল মেহেন্দিতে ব্যস্ত পরিবারের মহিলা সদস্যরা। দেশজুড়ে চলছে অতিমারী করোনা ভাইরাসের প্রকোপ। এই অবস্থায় সমস্ত ধর্মীয় অনুষ্ঠান সহ একাধিক ক্ষেত্রে নিয়ম মেনে পালনের নির্দেশিকা জারি করা হয়েছে। সেই সমস্ত নির্দেশ মেনে নির্ধারিত কিছু মানুষ সমবেত হতে পারবেন ধর্মীয় স্থানগুলিতে। এই করোনা মহামারীতে দাঁড়িয়ে একটু ভিন্ন পরিস্থিতিতে পালন করা হচ্ছে ধর্মীয় উৎসবগুলি। এরই মধ্যে আগামী 1 আগস্ট ঈদ উল জুহা বা কোরবানির ঈদ। এই উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। কিন্তু এই অতিমারীর সময়ে ঘরে থেকে সমস্ত আচার অনুষ্ঠান করার জন্য আহ্বান জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তাই কোরবানির ঈদ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর সংলগ্ন বর্ডার গোলচক্কর এলাকায় দেখা গেল মেহেন্দিতে ব্যস্ত পরিবারের মহিলা সদস্যরা। হাতে বিভিন্ন ধরনের নকশা এঁকে প্রস্তুতি নিচ্ছেন তারা। এই বছর পরিস্থিতির কারণে নিয়ম মেনে স্বল্প পরিসরে এই আচারে সামিল হয়েছেন তারা। এবার ঘুরতে যাওয়া বারণ, তাই বাড়িতে থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরিধান করে ঈদ উল জুহা পালনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান নুসরত জাহান। অন্যান্য বছর
মহা আড়ম্বরে ঈদুজ্জোহা পালন করেন, কিন্তু এই বছর চিত্রটা ব্যতিক্রম। তবে আগামী বছর পরিস্থিতি স্বাভাবিক হলে আবার বড় আকারে সামিল হতে পারবেন বলে আশাবাদী সকলেই। এবার ঈদে আমাদের সবাই মিলে আগে যেরকম মজা করতাম এরকম পারবো না, কারণ কি এখন করোনা ভাইরাস চলছে, প্যান্ডেমিক সিচুয়েশন চলছে। আগের তুলনায় অনেক কম মজা করব। আগে যেমন সবাই মিলে অনেকজন হয়ে পুরো ফুল ফ্যামিলি একসাথে হতাম, এবার পারবো না, অনেক কম জন হবে। এবার মেহেন্দি করছি আমরা 4-5 জন মিলে, আগে আমরা অনেকজন মিলে করতাম, সব ফ্রেন্ডসরা মিলে ঘুরতে যেতাম, এগুলো পারবো না, এবার অনেক কষ্ট। এবার বাড়িতে থাকতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, মাস্ক পরতে হবে, এগুলোই এবার করছি। এবার বেশি কিছু করতে পারবো না করোনা ভাইরাসের জন্য। আপনার নাম? আমার নাম নুসরত জাহান, কোন জায়গায়? बॉर्डर गुलचक्कर थाकी। डिफरेंस क्या है थोड़ा बताएं। दूसरे साल हम लोग बहुत एंजॉय करते थे, सब लोग एक साथ होते थे, बीच पर सीजन एक साथ होते थे। इस साल बहुत कम लोग आ रहे हैं, इस साल 4-5 लोग आ रहे हैं, हम लोग मिल के सब फ्रेंड्स लोग मिल के मेहंदी लगा रहे हैं, सोशल डिस्टेंस मेंटेन करके, मास्क लगा के, गवर्नमेंट का गाइडलाइंस मेंटेन करके वो लोग हम लोग कर रहे हैं। दूसरे साल को हम लोग सब मिल के घूमने जाते थे, इस साल वो भी नहीं हो पा रही है, बहुत दुख हो रही है, इस साल कम करना पड़ रहा है। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। লকডাউন চলাকালীন সময়ে খোয়াইতেও পরিলক্ষিত হয় একই দৃশ্য। 3 দিন লকডাউনের পর পুনরায় রাজ্য সরকার 5 দিনের জন্য রাজ্য জুড়ে লকডাউন ঘোষণা করেছে। বাড়ন্ত করোনা সংক্রমণ রোধ করতে রাজ্য সরকারের লকডাউন ঘোষণার পরও খোয়াই শহরের হাটবাজার, দোকানপাট ও যানবাহন বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছন্দে খোলা ছিল। আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন যেন মেনে চলে তা বারবার প্রচেষ্টা চালানো হয়, কিন্তু কে শুনে কার কথা। লকডাউনের মধ্যেই রাস্তায় নেমে পড়েছে টমটম, অটোরিকশা থেকে শুরু করে অন্যান্য যানবাহনগুলি। কাপড়ের দোকান থেকে বৈদ্যুতিক সরঞ্জামের দোকান, জুতো, রেস্তোরাঁ সবকিছুই খুলে বসে ব্যবসায়ীরা। ক্রেতারাও সামাজিক দূরত্ব বজায় না রেখে প্রতিটি দোকানেই ভিড় করতে শুরু করে। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা রাস্তায় নেমে সবকিছু বন্ধ করতে তৎপর হয়। খোয়াই মহকুমা জুড়ে প্রতিদিনই করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছিল। সেই বাড়ন্ত সংক্রমণ রোধ করতে খোয়াই সুভাষ পার্ক মার্চেন্ট অ্যাসোসিয়েশন সরকারের নির্দেশিকা মেনে গত সোমবার থেকে বুধবার পর্যন্ত 3 দিন সবকিছু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। খোয়াইয়ের সাধারণ জনগণ সরকার ও ব্যবসায়ীদের সিদ্ধান্তকে মেনেও নেন। এরই মধ্যে রাজ্য সরকার 5 দিন আরও লকডাউন বৃদ্ধি করায় সাধারণ মানুষ নিরুপায় হয়ে হাটবাজার করতে রাস্তায় নেমে পড়ে। বৃহস্পতিবার সকাল থেকে লকডাউনের বাজার আনলক হয়ে ওঠায় রাস্তায় নামে খোয়াই মহকুমা ম্যাজিস্ট্রেট অসিত কুমার দাস, ডিসিএম স্বপ্নজিৎ সরকার, মহকুমা পুলিশ আধিকারিক কাকরচন্দ্র দাস, থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। পরে তারা অভিযান চালিয়ে ভুসিমাল, ফল এবং ওষুধের দোকান বাদে বাকি দোকানগুলি বন্ধ করান। পাশাপাশি এই অভিযান চালিয়ে বহু সাধারণ মানুষকে আর্থিক জরিমানাও করেন মাস্ক না পরার কারণে। লকডাউন এক্সটেনশন হয়েছে, 4 তারিখ অব্দি এক্সটেনশন হয়েছে, কিন্তু 1/3 এখানে যে গ্রোসারি শপ সেগুলি খোলা থাকার কথা, কিন্তু আমরা দেখি এখানে গ্রোসারি শপ ছাড়াও অন্যান্য যে শপগুলি আছে বা দোকান আছে যেগুলি পারমিসেবল না, যেগুলি বন্ধ থাকার কথা সেগুলি বন্ধ তারা মানে নাই। তো সেই জন্য আমরা মহকুমা প্রশাসন এবং পুলিশ প্রশাসন, আমাদের এসডিপিও সাহেবের সেখানে আমরা যৌথভাবে আজকে এখানে রেড বা আমরা ভিজিট করতেছি এখানে, এবং যথাযথ এখানে যারা মাস্ক পরে নাই আমরা ফাইনও করছি এখানে, এবং যারা দোকান যেগুলি পারমিসেবল না, যেগুলি অ্যাকচুয়ালি খোলা থাকার কথা না, তাদেরকেও আমরা এখানে বলা হয়েছে এখানে তারা যাতে তাড়াতাড়ি তাদের দোকান বন্ধ করে এবং তারা যাতে লকডাউন অবধি সরকারি যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তগুলি যাতে মানে। খবর এসেছে যে কিছু দোকানদার এবং মানুষ তারা অন্যায়ভাবে জড়ো হয়ে আছে কোহিনুর কমপ্লেক্স, সুভাষ পার্ক সহ বিভিন্ন জায়গাতে, টাউন এলাকাতে। তো এই কারণে মাননীয় আমাদের মহকুমা শাসক স্যার, সেই সঙ্গে আমরা পুলিশের আধিকারিক যারা আছি, ওসি সাহেব আছেন, আউটপোস্টের আছেন, সবাই মিলে আমরা একটা জয়েন্ট করি, চেকিং করি। সেই চেকিংয়ে 2-1 জন পাওয়া গেছে, একজন মাস্ক যারা ভায়োলেট করেছে তাকে আমরা পেয়েছি। তো সেগুলিকে আমরা চেক করেছি এবং প্রিভেন্ট করেছি। তো এই ধরনের অভিযান স্যারের সঙ্গে আমাদের আরও জারি থাকবে লকডাউন পিরিয়ড চলা অবধি, এবং চলার পরেও আমাদের থাকবে। তো সেই সম্পর্কে মানুষকে আপনাদের মাধ্যমে আমাদের একটাই অনুরোধ যে লকডাউন পিরিয়ডে অতি আবশ্যক জিনিসের দরকার ছাড়া আপনারা ঘর থেকে বেরোবেন না। আগে যেভাবে আপনারা লকডাউনকে খোয়াইতে মেনেছেন সেইভাবে আবার সম্মান দিয়ে আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
রাজ্যের অন্যান্য এলাকাগুলির পাশাপাশি কাঠালিয়া ব্লক এলাকাগুলিতেও চলছে সার্ভে কাজ। রাজ্য সরকার ফের 4 আগস্ট পর্যন্ত লকডাউন ঘোষণা করে এই মুহূর্তে স্বাস্থ্যবিধিকে মান্যতা দেওয়ার পাশাপাশি প্রত্যেক নাগরিক ব্যক্তিগত বা নিজেদের পরিবারকে সুরক্ষার প্রশ্নে সচেতন ও সতর্ক থাকার জন্য রাজ্য সরকারও আহ্বান জানিয়ে আসছে ধারাবাহিকভাবে। অপরদিকে স্বাস্থ্য দপ্তরের কর্মী, মহকুমা প্রশাসন ও ব্লক প্রশাসন স্ব দায়িত্ব নিয়ে এই সময়ে কাজ করে আসছে কঠিন পরিস্থিতিকে জয় করার জন্য। বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সোনামুড়া মহকুমার সমস্ত সাবসেন্টারগুলিতেই অ্যান্টিজেন টেস্টের কাজ চালিয়ে আসছে। অব্যাহত রয়েছে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে টিম কর্মীদের কাজও, যদিও মহকুমার 1-2টি স্থানে বিক্ষিপ্তভাবে বাধার সম্মুখীন হতে হয়েছে সার্ভে টিমকে। তবে প্রতিটা স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা মানব সমাজকে অতিমারী সংক্রমণ থেকে বাঁচিয়ে রাখা বা জয় করার জন্য সমস্ত স্বাস্থ্যকর্মীরা প্রথম সারির যোদ্ধা হিসাবে দায়িত্ব পালন করে আসছে। তার জন্য মনোবল ধরে রাখার জন্য উৎসাহ দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা এখনও অবধি। এটাই সোনামুড়া মহকুমার বাস্তব চিত্র বৃহস্পতিবার অবধি লক্ষ্য করা গেল। অপরদিকে সোনামুড়া মহকুমা শাসক সুব্রত মজুমদার গত 3 দিনের তথ্য দিয়ে জানান, সোনামুড়া মহকুমার 4টি ব্লক ও নগর পঞ্চায়েত, মেলাঘর পৌরসভা মিলে সর্বসাকুল্যে 54,300 পরিবার রয়েছে। তার মধ্যে সার্ভে হয়েছে 29,200 পরিবার। নমস্কার, আমি ডক্টর অভিজিৎ দে, মেডিকেল অফিসার ইনচার্জ, কাঠালিয়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্র। গতকালকে আমরা আমাদের ওপিডিতে বিএসএফ পার্সোনাল 6 জনকে আমরা পজিটিভ পেয়েছি। শালপুকুর বিএসএফ ক্যাম্প থেকে ওরা এসেছিলেন, ওদের একটু জ্বর সর্দি কাশি ছিল, আমরা পরীক্ষা করেছি এবং পজিটিভ পেয়েছি। এবং গভর্নমেন্ট নিয়ম অনুসারে ওদেরকে আমরা বাদারঘাট স্পোর্টস কমপ্লেক্সে শিফট করে দিয়েছি। এবং রুটিন চেক আপে সমস্ত ভর্তির পেশেন্টদের যখন চেক আপ করা হয়, আমরা একজন গর্ভবতী মহিলা যিনি সদ্য প্রসব করেছেন ওনাকে আমরা পজিটিভ পেয়েছি এবং সরকারের নির্দেশিকা অনুসারে, সরকারের নিয়ম নীতি অনুসারে ওনাকে আমরা সন্ধ্যের সময় আগরতলাতে এজিএমসিতে আমরা শিফট করেছি। এবং যেহেতু ভেতরেও আমরা পজিটিভ পেশেন্ট পেয়েছি, তো আমরা আজকের দিন আমাদের পুরো স্যানিটাইজেশন প্রোগ্রাম চলবে হাসপাতালে, পুরো সাফসাফাই চলছে। লেবার রুম আমাদের স্যানিটাইজ করা হয়ে গেছে এবং ফিউমিগেশন আমরা করব। কালকে সকালে আমরা সমস্ত আমাদের স্টাফদের যারা ওনার কন্ট্যাক্টে এসেছিলেন সবাইকে আমরা একবার পরীক্ষা করব এবং পরীক্ষার রিপোর্ট দেখে কালকে থেকে আমরা আবার আমাদের সমস্ত পরিষেবা চালু করে দেব। আর আজকের দিনেও আমাদের ইমার্জেন্সি পরিষেবা চালু আছে, ইমার্জেন্সি পরিষেবা আমরা বন্ধ করিনি, শুধুমাত্র ওপিডি সার্ভিসটা আমরা বন্ধ রেখেছি। নমস্কার। সার্ভে কাজ সার্ভে আমাদের ভালোই চলছে। সার্ভে আমরা প্রশাসনের যারা লোকজন এবং পঞ্চায়েত রাজের লোকজন এবং স্বাস্থ্য দপ্তরের যারা লোকজন সবাইকে নিয়ে আমরা বাড়ি বাড়ি সার্ভে চলছে। গতকালকে আমাদের সার্ভে ভালোই হয়েছে, আজকে অলরেডি সার্ভে শুরু হয়ে গেছে। সার্ভে করে যদি কোনো পেশেন্টকে সিমটোমেটিক করে সার্ভে টিম যদি আমাদের কাছে পাঠান, আমাদের 3টে এটিসি আছে, নির্ভয়পুর, মনাইপাথর এবং আমাদের হসপিটালে। এটিসিতে আমরা, এটিসি মানে অ্যান্টিজেন টেস্টিং সেন্টার, এখানে আমরা পরীক্ষা করে দিচ্ছি বিনামূল্যে। পেশেন্টকে আনা নেওয়া এবং সমস্ত জিনিসপত্র বা ভেহিকেল সব কিছু আমাদের প্রশাসন আমাদেরকে দিয়েছেন। সুতরাং আর আপনারা সবাই সার্ভেতে সহযোগিতা করবেন, আমরা এই আশাই রাখছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। লকডাউনের 4র্থ দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে নজরদারি চালালো আরক্ষা প্রশাসন। করোনা মোকাবেলায় রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী রাজ্য জুড়ে চলছে লকডাউন, কিন্তু লকডাউনের 4র্থ দিনে রাজধানীর বিভিন্ন রাস্তাগুলিতে ব্যাপক হারে যানবাহন নামে। তবে হাত গুটিয়ে বসেনি আরক্ষা প্রশাসনও। রাজধানীর বিভিন্ন জায়গায় আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে নজরদারিও চালানো হয়। স্থানে স্থানে চেকিং করা হয় যানবাহন। বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ ও টিএসআরও। পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিহিরলাল দাস খোদ এদিন ময়দানে নামেন। যে সকল যানবাহন এই দিন বিনা প্রয়োজনে রাস্তায় বেরিয়েছে তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়। এই দিন বহু মানুষ রাস্তায় বের হয়। পশ্চিম জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার মিহিরলাল দাস জানান, এদিন যারাই রাস্তায় বেরিয়েছে তাদের বিশেষ কোনো প্রয়োজন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যারা বিনা প্রয়োজনে বেরিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এমনকি সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও রোস্টার দেখে দেখে ছাড়া হচ্ছে। এক্সটেন্ড করার ফলে আপনাদের মানে কীরকম এখন পুলিশের আরও কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে? আমরা যে গত 3 দিন ধরে যে লকডাউনটা চলছিল, আমরা সেই একই ট্রেন্ড বজায় রেখেছি। আমরা চতুর্দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ইম্পর্টেন্ট টিকিটগুলিতে আমাদের স্টাফ অফিসার ডেভেলপমেন্ট আছে। সেখানে আগেকার মতোই চেকিং হচ্ছে এবং সমস্তটা হচ্ছে লকডাউনের নিয়ম কানুন মেনেই আমরা চেকিং করছি। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মানে রিক্সা অটো তারা বের হচ্ছে, যানবাহনের মাত্রাটা বেড়ে গেছে।
যানবাহনের মাত্রাটা আপনি দেখতে পাচ্ছেন যে এই টাইমটায় বেসিক্যালি অফিসের টাইম, সবাই অফিসে যাচ্ছে। আর এইখানে কিছু আপনারা দেখবেন অটো, এগুলি সব পেশেন্ট পার্টিকে নিয়ে যাচ্ছে। বাকি যদি মানে লকডাউন ভায়োলেশন করছে তাহলে আমরা সেগুলিকে চেকিং করছি এবং তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিচ্ছি। এখন পর্যন্ত কি কাউকে আটক বা কোনো অটোকে সিজ করা হয় যেমন কোনো? এখন পর্যন্ত আমি 1-2 জনকে কশন দিয়ে ছেড়ে দিয়েছি, বাকি থানাতে গেলে বাকি সমস্ত ব্যাপারটা জানা যাবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বহু চড়াই উতরাই পেরিয়ে আপনাদের প্রিয় খবর ত্রিপুরা 8ম বর্ষ পেরিয়ে পদার্পণ করল 9ম বর্ষে। বিগত 8 বছর বহু বাধা বিপত্তিকে জয় করে আপনাদের আশীর্বাদ ও সহযোগিতাকে পাথেয় করে খবর ত্রিপুরা অতিক্রম করলো আরো একটি বছর। আগামী দিনেও আরো নতুনত্ব নিয়ে আপনাদের বিভিন্ন সমস্যা তুলে ধরতে খবর ত্রিপুরা বদ্ধপরিকর। আপনাদের পরামর্শ ও সহযোগিতাকে পাথেয় করে আমরা সামনের দিকে এগিয়ে চলতে চাই। তাই খবর ত্রিপুরা পরিবারের পক্ষ থেকে সকল বিজ্ঞাপনদাতা এবং দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ভালোবাসা।